মন্দির মন্দির মানে কি শুধুই একটা সৌধ? তা প্রাচীন হতে পারে কিংবা নতুন হতে পারে, কিংবা ওই মন্দিরের স্থাপত্য শৈলী যা কিনা খুবই আকর্ষণীয়, কিংবা মন্দিরে অবস্থিত মন্দিরের মধ্যে অবস্থিত দেবদেবীর মূর্তি, তা কিন্তু নয়। মন্দির মানে ওই ওই মন্দিরের চারপাশে যে জনপদ আছে, সেই সব মানুষদের, সেই সব জনপদের মানুষদের বিশ্বাস, ভাবাবেগ, ভালোবাসা, মন্দিরকে নিয়ে তাদের গৌরব, ওই স্থানের মাহাত্ম্য, মন্দির গড়ে ওঠার ফলে ওই স্থানের স্থান মাহাত্ম্য, তো সব কিছু নিয়েই কিন্তু একটা মন্দির গড়ে ওঠে। তো আজকে আমি এরকমই একটা মন্দিরের কাহিনী নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি হট্টনাগর জিউ শিব মন্দিরের কিছু কাহিনী, কিছু গল্প এবং কিছু সত্যতা নিয়ে। তো জায়গাটা পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার কসবা এগরা অঞ্চলে অবস্থিত হট্টনাগর জিউ প্রাচীন শৈবতীর্থ। আজকে আমি আবার একটা নতুন ডেস্টিনেশনে এসেছি এক্সপ্লোর করার জন্য। এটা পূর্ব মেদিনীপুরের এগরা থানায় অন্তর্গত হট্টনাগর জিউ মন্দির। এটা আমার খুব পরিচিত মন্দির, মানে আমার বাড়ি এইখানে, আমার পরিচিত খুব মন্দির, আমার খুব প্রিয় মন্দির। আমার ছেলেবেলাটা এখানে খুব ভালোভাবেই কেটেছে। মন্দিরে আমরা খেলতে আসতাম, পুজো দিতে আসতাম। তো আজকে আমি সবার সামনে মন্দিরটা তুলে ধরার জন্য এসছি, মন্দিরে এক্সপ্লোর করার জন্য। তো এবার আমি ঘুরে দেখবো মন্দিরে পুজোও দেবো। আজকে সোমবার, মন্দিরে পুজোও দেবো, ঘুরে দেখবো। এটা কিন্তু খুব প্রাচীন মন্দির, কিন্তু এটা খুব ওয়েল মেনটেন বলে এখনো পর্যন্ত কিন্তু খুব স্ট্রাকচারটা খুব সুন্দর আছে মন্দিরটা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার আমি হট্টনাগর জিউ শিব মন্দির নির্মাণের সম্পর্কে যে লোকশ্রুতি কিংবা কিংবদন্তি প্রচলিত আছে সেই সম্বন্ধে কিছু জানাবো, এবং এই মন্দির নির্মাণের যে প্রকৃত সত্য সেটাও সবার সামনে তুলে ধরবো। তো লোকশ্রুতি অনুযায়ী খ্রিস্টীয় 16 শতকে হট্টনাগর জিউর আবির্ভাব ঘটে। তো তখন সামন্ত রাজাদের আমল ছিল, এবং এই এগরার তখন নাম ছিল অগ্রাচর, এবং এটা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা গভীর জঙ্গলে ঘেরা একটা ছোট্ট জনপদ ছিল, সামন্ত রাজাদের জনপদ ছিল। তো সামন্তরাজ দিব্যসিংহ কর্মহাপাত্র বাড়িতে সেই সময় এসেছিলেন উড়িষ্যা থেকে রাজা মুকুন্দদেব। তো সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। দিব্যসঙ্গের বাড়ির যে গোশালার গরু যে রাখাল চড়াতে নিয়ে যেত, সে এসে বলল যে তার গোশালার গাভী কোনো একটা জঙ্গলের মধ্যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে দাঁড়ায় এবং তার বাট থেকে দুধ ঝরে পড়ে ওই জায়গাটা ভিজে যায়। তো এই কথা শুনে রাজা হরিচন্দন মুকুন্দদেব তিনি একটু উৎসুক হলেন যে ব্যাপারটা কী। তো তিনি সেই জায়গাটা খনন করতে বললেন। তো কিছু দূর খনন করার পরেই দেখা গেল এক জ্যোতির্ময় শিবলিঙ্গ। তো মুকুন্দদেব যেহেতু রাজা, তখন খুব সম্ভবত এই অগ্রাচর বা এগরা উড়িষ্যার রাজাদেরই অধীনে ছিল। তো তিনি চাইলেন যে জ্যোতির্ময় শিবলিঙ্গ তিনি নিজের রাজ্যে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবেন। তো সেই অনুযায়ী তিনি শিবলিঙ্গটা তুলতে বললেন, যারা খুঁড়ছে তাদের খুঁড়ে বললেন যে ওখান থেকে খুঁড়ে শিবলিঙ্গটা তুলে নাও। কিন্তু দেখা গেল কার্যকালে যতই খনন করা হচ্ছে শিবলিঙ্গটা ততই নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে খনন করতে করতে যখন 17 ফুট অবধি খোঁড়া হয়ে গেছে তখনও শিবলিঙ্গটা তোলা যায়নি। তখন মুকুন্দদেব বললেন যে ওটাকে খুঁড়ে মানে হাত দিয়ে জোর করে তুলে আনতে, শাবল দিয়ে জোর করে তুলে আনতে। কিন্তু যেই শাবল দিয়ে ধাক্কা দিয়ে লিঙ্গটা তুলে আনতে গেছে যারা তুলছিল, তো একটা অগ্নিস্ফুলিঙ্গর মতো এসে তাদের চোখ ধাঁধিয়ে দেয় ও তারাও সেটা আর তুলতে পারে না। এরপর মুকুন্দদেবী নাকি নিজে স্বপ্নাদেশ পান যে মহাদেব এসে তার স্বপ্নে বলছেন যে তিনি ওখানে ওই রূপেই পরিচিত হতে চান। তিনি এইভাবেই 17 ফুট নিচে স্বয়ম্ভু হিসেবে থেকে তিনি পূজা পেতে চান। রাজা দিব্যসিংহের পরিবার যেন তার সেবা করে, তার পুজো করে। তো সেই হিসেবে মুকুন্দদেব দিব্যসিংহকে বললেন ওখানে মন্দির নির্মাণ করতে। এইভাবে তো মহাদেবের হট্টনাগর জিউ আবির্ভাব হলো। এবারে মন্দির নির্মাণ নিয়েও কিছু কথা প্রচলিত আছে। মন্দির নির্মাণ নিয়ে প্রচলিত আছে যে কোনো এক সময় ওই সময় এক স্থপতি দিব্যসিংহ কর্মহাপাত্রর কাছে এসে বলেন যে রাজা মুকুন্দদেব তাকে পাঠিয়েছেন মন্দির নির্মাণের জন্য, হট্টনাগর জিউ মন্দিরের নির্মাণের জন্য। তো কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা।
তো তিনি মূল মন্দির নির্মাণ শেষে যখন নাট মন্দির নির্মাণ করছিলেন তখন তিনি ঢেঁকিতে চিড়ে কোটার শব্দ শুনতে পান। চিড়ে কোটার শব্দ বলতে ভোর রাতের দিকে শিবের জন্য ঢেঁকিতে চিড়ে কোটা হতো। তো তিনি সেই শুনে ভেবেছিলেন যে বোধহয় ভোর হয়ে গেছে, তাই তিনি নাট মন্দিরের কাজটা অসম্পূর্ণ রেখেই বিশ্বকর্মা অন্তর্ধান করেন। ওই জন্য নাট মন্দিরের কোনো ছাদ নেই, নাট মন্দিরটা খোলা, শুধু চারদিকে তার পিলারগুলোই আছে, নাট মন্দিরের উপর থেকে খোলা। এবার প্রকৃত ইতিহাস যেটা বলে যে উড়িষ্যার রাজ সূর্যবংশীয় মুকুন্দদেব তখনকার সামন্তরাজ দিব্যসিংহ কর্মাপত্র, যার অধীনে অগ্রাচর বা এগরা ছিল, তাকে এই মহাদেবের মন্দির নির্মাণ করতে বলেন সপ্তদশ শতকে, এবং বলেন যে দিব্যসিংহের বংশধররাই এই মহাদেবের সেবায়িত থাকবেন এবং সে অবধি ওনারা এইভাবেই সেবায়িত। মন্দিরের ভেতরেই আছে মন্দিরের নিজস্ব ভোগের দোকান, যেটা পুরাতন কাল থেকে এখনও অবধি মানে আমার দেখা একই রকম আছে। আর এখানে বাইরের কোনো দোকান নেই, তাই আপনি যে মন্দিরে ঢুকলেই ডালা নেওয়ার জন্য টানাটানি হাঁক ডাক ওইসব কিছুই শুনতে পারবেন না, একদম সুন্দর শান্ত পরিবেশ। আর আছে মন্দিরের এই যে পুষ্করিণী, যেটা মন্দিরের কুণ্ড বলা হয়, হটনাগরজুর কুণ্ডও বলা হয়। তো এই পুষ্করিণী থেকে জল নিয়েই কিন্তু হটনাগরজুর সমস্ত কাজকর্ম করা হয়, মা বাবার মাথায় জল ঢালা থেকে সমস্ত কিছু এই পুষ্করিণী জলেই হয়। নমঃ শিবায় নমঃ শিবায় সঞ্জায় মন্দিরের আর্কিটেকচার বা স্থাপত্যশৈলী পুরোপুরি উড়িষ্যায় যে মন্দিরগুলো আছে ওই রকমই পুরোটাই। আর মন্দির প্রায় মানে ওপরের ত্রিশূল সহ মন্দিরের উচ্চতা প্রায় 90 ফুট। আর মন্দিরও সমতল থেকে, মন্দির বা নাট মন্দির সমতল থেকে অনেকটাই উপরে, মানে 4-5 ফুট উপরে। আর মন্দিরের ভেতরে এত সুন্দর শান্ত পরিবেশ, কাম অ্যান্ড কুল প্লেস। এখানে বাইরে কোনো দোকান নেই, পান্ডাদের কোনো দৌরাত্ম্য নেই যে মন্দিরে ঢুকতে গেলেই পান্ডারা টানা হেঁচড়া করবে, আসুন আসুন বলবে, তা কিছু নয়। ওনারা পুরোহিতরা বসে থাকেন, আপনি যাকে বলবেন উনি সঙ্গে এসে সুন্দরভাবে পুজো করে দেবেন। কোনো কিছু জোর জবরদস্তি কোনো কিছু নেই, মানে আমি যতদূর জানি এবং আমিও পুজো দিলাম, কোনো কিছু জোর জবরদস্তি নেই, নিজের মতো করে পুজো দাও, চলে যাও। আর এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা। এখানেই একটা স্থান আছে যেখানে মন্দিরের কুণ্ডে যে মানে মহাদেবের উপরে জল ঢালা হয়। মহাদেবের হটনাগর তো 17 ফুট নিচে আছেন, ওনার উপর যে জল বা দুধ ঢালা হয় সেটা এখানে এসে ওইখান থেকে কুণ্ড থেকে বেরিয়ে এসে এখানে জমা হয়, এবং শিবরাত্রির দিন এখান থেকেই চরণামৃত করে সবাইকে দেওয়া হয়। তাছাড়া এই মন্দিরে তো মহাদেবের মন্দির দিন তো পুজো তো হয় প্রত্যেক দিন, তাছাড়াও বছরে 12 মাসে 13 পার্বণ, যেটা মানে সমস্ত পুজো আচ্চাই এখানে হয় নিয়ম করে, বিভিন্ন রকম অনেক রকম নিয়ম আছে, সেটা ডিটেলসে বলতে গেলে অনেকটা হয়ে যাবে, তাই বলছি না। সারা বছর ধরেই হটনাগরজির কোনো না কোনো উৎসব প্রত্যেক মাসেই পালিত হয়। তাছাড়া প্রত্যেকটা সারা বছরে 12 মাসে 13 পার্বণ যেরকম প্রত্যেকটা পুজো অর্চনাই এখানে হয়। তবে হটনাগরজির প্রত্যেকটা অনুষ্ঠান তো অত ডিটেলসে বলা যাবে না, বলা সম্ভব নয়। তবে এখানে যেটা মূল উৎসব যেটা পালিত হয় সেটা হচ্ছে শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি উৎসব। শিব চতুর্দশী উৎসবটা হচ্ছে এখানকার প্রধান উৎসব, এবং এই উৎসবে শিব চতুর্দশী রাত্রি চতুর্থ প্রহরে পুজোর শেষে হরপার্বতীর বিয়ে অনুষ্ঠিত হয়, এবং সেটা হচ্ছে এই মন্দিরের প্রধান আকর্ষণ। এবং সবার শেষে মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালানো হয়। তো এই শিব চতুর্দশীতে এই উৎসবের মধ্যে এই দুটো অনুষ্ঠান হচ্ছে এখানকার মানে প্রধান কৌলিন্য বলা যেতে পারে, প্রধান আকর্ষণ। বহু মানুষ সারা রাত ধরে জেগে বসে থাকেন এই সব উৎসব দেখার জন্য, আর মেলাও বসে তখন এখানে। খেলার সময় হ্যাঁ, এই পালকিটায় ঠাকুর যান, আচ্ছা, রং খেলতে হ্যাঁ, বিভিন্ন 14টা ওয়ার্ড ঘুরে বেড়ান আর কি। আচ্ছা, মানে দোলের সময় এইটাতে চড়ে ঠাকুর হ্যাঁ, মানে হ্যাঁ।
কোন কোন ঠাকুর যান দোলের সময় রাধা কৃষ্ণ আর রাধা কি, কৃষ্ণ দিয়ে আর হর পার্বতী। আচ্ছা, দিয়ে গোটা শহর ঘুরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালে মন্দিরে দ্বার খোলে 7টার সময় এবং তারপরে ক্রমে ক্রমে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বিভিন্ন রকমের ভোগ প্রসাদ দেওয়া হয়, বিভিন্ন রকমের পুজো অর্চনা চলে। আর সব দর্শনার্থীরা বা ভক্ত যারা আসেন পুজো দিতে, আর এটা এখন আমরা চলে এসেছি মূল মন্দিরের আগের অংশটাতে। এর পরের অংশটাতেই সেই 17 ফুট গভীর কুণ্ডের মধ্যে হটনাগর জিউর লিঙ্গ আছে, এটা তার আগের অংশটাতে। আচ্ছা, এই অংশটা আমি বলে রাখি যে এখানে আমি কোনো উজ্জ্বল আলো ইচ্ছে করি ব্যবহার করিনি, কেন আমি বরাবরই দেখে এসেছি এই জায়গাটা এরকমভাবেই থাকে। হয়তো শিবরাত্রির দিন এই জায়গাটা কোনো আলো লাইট দেওয়া হয়, কিন্তু বরাবরই এরকম অন্ধকার অন্ধকারে থাকে। প্রদীপ জেলে সমস্ত দেবতার সামনে, এখানে অনেক দেবতা আছেন চারদিকে, তো সেটা পরে বলছি। তো প্রদীপ জেলেই রাখা হয়, তো এইভাবেই থাকে। তো ওই জন্যই আমিও এইভাবেই রেখেছি। আমি চাই না মন্দিরের কৌলিন্যটা বা মন্দিরের যেটা অরিজিনালটি সেটা নষ্ট করতে চাইনি, ওই জন্য আমি এখানে কোনো সার্চ লাইট ব্যবহার করিনি। আর এইটা একটু দেখানোর চেষ্টা করলাম মন্দিরের আর্কিটেকচারটা ভেতরে। তো আরেকটা কারণও আছে, এখানে যে মূর্তিগুলো আছে আমি দেখলাম এদের ঐতিহাসিক ভ্যালু খুবই, মানে আগেও দেখেছি তো এখনও যেটা দেখলাম, তো এমনিতেই তো এই জন্য এইসব কারণের জন্য, এইসব মূর্তি টুর্তি সিকিউরিটি কারণের জন্য কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। তা আমিও চেষ্টা করলাম না যে ডিটেলস দেখানোর জন্য। আমি জাস্ট তুলে ধরতে চেষ্টা করছি যে আমাদের এই প্রাচীন বহু বছরের 500 বছরের প্রাচীন মন্দিরকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই অংশটাই ফুলে ঢাকা অংশটাকে বলা হয় গৌরীপট্ট, এবং এটাই হচ্ছে সেই মূল কুণ্ড, যে সেই 17 ফুট গভীর গর্ত, যার মধ্যে মহাদেবের হটনাগর জিউর যে লিঙ্গটা আছে এবং এটা শিবরাত্রির আগে এটা পরিষ্কার করা হয়। সারা বছর ধরে এর মধ্যেই জল, ডাবের জল কিংবা ফুল, বেলপাতা, দুধ সমস্ত কিছু জমা হতে থাকে। তো শিবরাত্রির আগে এটা পরিষ্কার করা হয় এবং তখন এই কুণ্ডের মধ্যে প্রদীপ নামিয়ে সবাইকে মহাদেবের হটনাগর জিউর দর্শন করানো হয়। তো ওই যে পরিষ্কার করা হয়, ওই ঘটনাটাকে বলা হয় পঙ্কোদ্ধার। ওটাও একটা বিশেষ অনুষ্ঠান। আর এই যে এখানটাতে মানে হর পার্বতীর একটা মূর্তি আছে, সেটাও আমি ঠিক মানে একটু ভিড় ছিল, যেতে পারলাম না, তাই দেখাতে পারলাম না। তাছাড়া এখানে তো বললামই 12 মাসে 13 পার্বণ সমস্ত পুজো এই মন্দিরে হয়, কিন্তু এখানে বিশেষ উৎসব হচ্ছে শিবরাত্রি। ইনি হচ্ছেন গিয়ে বিঘ্নকর্তা গণেশ। আচ্ছা, এখানে আর এটা হচ্ছেন গিয়ে রাধা কৃষ্ণজি। আচ্ছা, এখানে আচ্ছা সূর্য দেবতাই দেবসেনাপতি কার্তিক। আচ্ছা, এবারে মূল মন্দির থেকে বেরিয়ে এসে নাট মন্দিরের সামনেই আছেন নন্দী মহারাজ, মূল মন্দিরের দিকে মুখ করে। তো কথিত আছে যে এই নন্দী মহারাজকে 3 বার কোলে তুলে নিয়ে, মানে পুরোহিতরা যা বলেন এখানে, মানে সবাই বলে 3 বার কোলে তুলে নিয়ে কিছু মানত করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। কোলে তুলে তারপর রেখে ওনার কানে কানে বলতে হয় মনস্কামনা। তো সহজে নাকি তোলা যায় না, তো আমিও জীবনের প্রথমবারই তুললাম। তো এই প্রসঙ্গে আমার দিদা একটা কথা বলেছিলেন, জানি না সেটা গল্প কথা হতে পারে বা সত্যিও হতে পারে বা মানুষের বিশ্বাসও হতে পারে, যে নন্দী মহারাজ যতক্ষণ নিজে থেকে না চাইবেন যে উনি কারুর কোলে উঠতে, তো ততক্ষণ নাকি ওনাকে কোলে তোলা যায় না। আর অসম্ভব ভারী একটা পাথরের মানে যে ষাঁড় বলে মহাদেবের, তো খুব ভারী। আর এই মনস্কামনা পূর্ণ হলে নাকি শুধুমাত্র একটা মালা এসে নন্দী মহারাজকে চড়াতে হয়, মালা নিয়ে এসে। তো এটাও একটা এই মন্দিরের একটা বিশেষ আকর্ষণ। রান্নাশালে যাই, একটু রান্নাশালে একটু যাই। নিত্য প্রত্যেকদিন ভোগ টোগ আরো তৈরি হয়। হ্যাঁ, আতপ চালের অন্ন। আতপ চালের অন্ন কি অন্ন রান্না? আতপ চালের অন্ন আর একটা সমস্ত আনাজ আরো দিয়ে তরি তরকারি এবং বিভিন্ন রকম দেওয়া হয় আর কি। আমরা এমনি ভোগ একটা আতপ চালের অন্ন আর একটা কি সবজি দিয়ে তরকারি হয়। হ্যাঁ, কত মানে চালের অন্ন দেওয়া হয়? 1.5 কেজি চালের। 1.5 কেজি প্রত্যেকদিন। হ্যাঁ হ্যাঁ, যদি ভোগ গ্রহণ করতে চান পেতে পারে।
যেতে পারে না, হ্যাঁ, একটু হ্যাঁ। মূল্য ধরে দিলে না, কোনো মূল্য নেওয়া হয় আচ্ছা না। এমনি মানে এ বলে গেছে। এমনি এমনি। যেখানেই শিব সেখানেই তো শক্তি থাকবেনই। শিব তো একা থাকেন না, সঙ্গে শক্তিও থাকেন। তো এই প্রাচীন কালী মন্দিরটা হটনাগর জিউ শিব মন্দিরের সংলগ্ন স্থানেই অবস্থিত। তো এখানেও নিয়মিতভাবে সারাদিন নানাভাবে ভোগ নিবেদন করা হয়, পুজো করা হয়, সারা বছর নিয়ম করে নানাভাবে এনার পুজো করা হয়। আর এটি ওই পুকুরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত তথ্য বা যা কিছু আমি মন্দির সম্পর্কিত বললাম, তার অনেকটাই আমার জানা এবং কিছুটা মা বাবার কাছ থেকে শোনা, এবং বাকি অনেকটাই আমি জেনেছি এই হটনাগর জিউর মন্দির নিয়ে প্রকাশিত একটি বই, শ্রী শ্রী হটনাগর মহাদেবের মহিমা ও মন্দির বৃত্তান্ত থেকে। তো সেই জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানিয়ে রাখি মন্দির কর্তৃপক্ষকে এবং এগ্রাবাসীকে, যারা এই বইটা প্রকাশ করেছেন, শ্রী শ্রী হটনাগর মহাদেবের মহিমা ও মন্দির বৃত্তান্ত। তো এবারে আমি বলি এখানে আসা যাবে কি করে। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কাঁথি হয়ে এগরা আসতে হয়। এবার এগরা এসে এগরা বাজারের চারমাথাতে এগরা স্বর্ণময়ী গার্লসের উল্টো দিকে রাস্তাতে 2-3 মিনিট এলেই হটনাগর জিউর মন্দির, কিংবা খড়গপুর হয়ে যারা দীঘা যাবেন তারা এগরার ওপর দিয়েই যাবেন। তো ওই এগরা বাজারে চারমাথা থেকে স্বর্ণময়ী গার্লসের উল্টো দিকে 2-3 মিনিট এলেই হটনাগর জিউর মন্দির। তো আশা করি আমি এই মন্দির সম্পর্কে, এই শতাব্দী প্রাচীন মন্দির সম্পর্কে কিছুটা তথ্য দিতে পারলাম। এই মন্দিরের স্থাপত্য শৈলী কিছুটা তুলে ধরলাম সবার সামনে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার উপস্থাপনা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন অনেক কিছু জানার জন্য, অনেক ভিডিও দেখার জন্য। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। তো আমি সুতপা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।